2011-তে বুদ্ধবাবু যেটুকু কন্ট্রোল ছিল, এখানে মমতা ব্যানার্জি সেটুকু কন্ট্রোল থাকবে না ভোটে। আমি এটুকু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেন কি বলছি, এভাবে চলবে না। আমি আপনাকে বলছি, ভোটটা প্রথমত 23 আর 29-এ হবে নাকি সন্দেহ আছে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। মণিপুরে আমি বলছি যদি জামানত রাখতে পারেন মমতা ব্যানার্জি তাহলে অনেক, যেটা তো ভুলে যান আপনি। দুটো বড় মামলা, একদিকে এসআইআর, একদিকে আইপ্যাক, দুটো মামলারই শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। এসআইআর মামলা নিয়ে যেটা বলা হলো সুপ্রিম কোর্টে যে অন্যান্য রাজ্যেও তো এসআইআর চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি কোন রাজ্যে নেই, বিচারপতিরা বলছেন। তাহলে এটা অনেকদিন আগে এই কেস ড্রপ করে দেওয়া উচিত ছিল। কেন বিচারপতিরা এন্টারটেন করছে আমি এটাই জানি না। অনেকদিন আগেই এই কেস ড্রপ করে দেওয়া উচিত। রোজ একটা না একটা কিছু করে গিয়ে অ্যাকচুয়ালি বিচারপতিদের বোঝা উচিত যে এসআইআর নিয়ে বারবার ওনার এত সমস্যা হচ্ছে, কারণ গত 15 বছর রিগিং, বুদ্ধখোল, লোককে ভয় দেখানো, ছাপ্পা ভোট, ভুয়ো ভোট এইসব দিয়ে উনি জেতার চেষ্টা করেছেন। এখন যাতে নাকি সেই ট্রেনটা কন্টিনিউ করা যায়, সেই জন্য উনি এই জিনিসটা করছেন আর কি। তো যথারীতি উচিত, মানে অনেকদিন আগে উচিত ছিল এই কেসটাকে ড্রপ করে দেওয়া। কেন এন্টারটেন করছে সুপ্রিম কোর্ট, মানে মিথ্যে সময় নষ্ট করছে আর কি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা চলাকালীন বলেন যে কয়েক বছর আগে একটি জমি সংক্রান্ত মামলায় আদালত রায় দিয়েছিল যে নির্বাচনের সময় কোন রকম মামলা তারা করবেন না, শুনানি করবেন না। এই যখনই উনি এই কথা বলেন, বিচারপতি বলেন আপনি আমাদের বলে দেবেন যে আমরা কোন সময় কোন মামলা করব না করব। দেখুন, ঘটনা হচ্ছে যে এরা দেখেছে যে এরা বিভিন্ন ডিএ মামলা কোর্টকে এরা অবজ্ঞা করে পার পেয়ে গেছে। শিক্ষক দুর্নীতি মামলা কোর্টকে অবজ্ঞা করে পার পেয়ে গেছে, এখনো কেউ শাস্তি পায়নি সেভাবে। তো বিভিন্ন মামলা এরা দেখছে বড় বড় ভারতবর্ষের লয়ারদের নামাচ্ছে, এবং এরা ভেবেছে যে কোর্টটা এদের নিজেদের জমিদারি আর কি। কোর্টটা এদের জমিদারি, এরা যখন যা চাইবে তখন সেভাবে হবে। আপনি দেখুন না, এই যে কেসটা আইপ্যাক মামলা, আইপিএফ মামলা, আমরা যদি এই কাজটা করতাম আমাদের সেদিন জেলে ঢুকিয়ে দিতে, এখনো পর্যন্ত আমরা তার জামিন পেতাম না। এখানে দেখুন আইপিএফ মামলা হচ্ছে, সংবিধানের ক্লাস চলছে, এটা ওটা কত রকম মানে মানে নাটক ফাটক বলা উচিত না সুপ্রিম কোর্টের ব্যাপারে, কিন্তু মানে কত রকম কিছু চলছে, সংবিধান এই সেই অধিকার। একটা লোক, আমি যদি কারো পকেট মারি, তো আমার কি এটা মানে অধিকার, এটা অধিকারের মধ্যে পড়ছে পকেট মারা? সেরকম যুক্তি খাড়া করছে, সেই যুক্তি মেনেও নিচ্ছে সুপ্রিম কোর্ট। কেন এন্টারটেন করছে আমি জানি না। মানে এই এন্টারটেন করে বলে এই ধরনের কথাবার্তা বলতে সাহস পায়। গতকাল রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেয়েছে প্রথম দফায়, সেটা নিয়েও মুখ্যমন্ত্রী নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। বলছেন যে জজেরা তো 6 দিন আগে কাজ শেষ করে দিয়েছে, তাহলে আপনাদের এতদিন সময় লাগলো কেন? কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির নাম যোগ করছিলেন সেখানে? কেন, লাভটা কি তাতে? ধরুন 6 দিন না হয় যদি 5 দিন হতো, বা 7 দিন হতো, বা ধরুন 2 দিন হতো, তাতে কি লাভ কি ক্ষতি সেটা ওনাকে ব্যাখ্যা করতে হবে। উল্টো পাল্টা একটা কথা বলে দিলে তো হয় না। আবার শুনলাম উনি বলেছেন মাঝরাতে কেন বের করা হয়েছে। তো মাঝরাতে না করে যদি 4 ঘন্টা পর এটাকে, তো উনি কোন মহাভারতটা মানে উদ্ধার করতেন? তো সেটা ওনাকে জিজ্ঞেস করুন যে কোন মহাভারত আপনি উদ্ধার করতেন 4 ঘন্টা পর যদি এই লিস্ট বেরোতো। আসলে ওনারা নিজেরা তো কাজ করেন না, মাঝরাতে মেরে ফেলেছেন একজন রুগীকে, কোনো ডাক্তার ছিল না আর্জি করে। তো ওনারা ভাবেন যে সবাই বোধ হয়, কারণ ইলেকশন কমিশন তো 24 আওয়ার্স ডিউটি করে, তাদের কাছে এটা মানে যথারীতি তারা যখন কাজ দরকার তখন কাজ করে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন, তিনি বলছেন উনি যদি কোর্টে গিয়ে কেস না করতেন তাহলে নাকি এই যে কটা নাম বেরিয়েছে এগুলোও বেরোতো না। তার মানে যে কটা নাম বেরোয়নি সেগুলো ওনার জন্যই বেরোয়নি। আপনি তাহলে জিজ্ঞেস করুন যে আপনি কোর্টে গিয়ে কেস করেছেন বলে এই কটা নাম বেরিয়েছে, তাহলে যেখানে বেরোয়নি সেটাও আপনার জন্যই বেরোয়নি। আপনার ওই অনুপ্রাণিত যারা ডাব্লিউবিসিএস অফিসার আছে, বিএলও আছে, বা ইয়ারও আছে, তাদের জন্য বেরোয়নি সেটা। তো সেটার জন্য আপনি যদি বেরিয়েছে সেটা নেন, তাহলে বাকিটাও আপনাকে দায়িত্ব নিতে হবে। অন্যদিকে আইপ্যাক মামলা, সেখানে কপিল সিব্বল বলেছেন যে এটা রাজ্যের ব্যাপার, তাহলে সেখানে সিবিআই নয়, রাজ্যের পুলিশ তদন্ত করবে। রাজ্য পুলিশ তো ডাকাতি করতে গেছে, রাজ্য পুলিশের ডিজি যেখানে ডাকাতি করতে গেছে সেখানে প্রশ্নই ওঠে না। আমি আবার বলছি, এই কেসটাকে কেন এন্টারটেইন করা হচ্ছে মাসের পর মাস, আমি এটাই বুঝতে পারছি না। আজকে ধরুন আমি যদি কারো থেকে ডাকাতি করতাম বা কারো পকেট মারতাম, তাহলে আমাকে আমাকে কি আমি সুপ্রিম কোর্টে গিয়ে আমি বলতাম যেটা আমার জন্মগত অধিকার, আমি ডাকাতি করবো? এখানে তো সেরকম কি সব অধিকার টধিকার নিয়ে সব মানে কনস্টিটিউশনের ক্লাস চলছে। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। মানে তো অনেকদিন আগেই মানে এই কেস এন্টারটেইনই করা উচিত না।
ইডির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যে ইডির কোনো গ্রহণযোগ্যতা মানে এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই, ইডি মামলা করতেই পারে না। তো আমি আমার বাড়িতে ডাকাতি হলে আমি মামলা করবো না? এগুলো হয়। আমার বাড়িতে ডাকাতি হলে তখন বললো না আপনি ডাকাতি হলে আপনি মামলা করতে পারেন, এরকম হয়। যার বাড়িতে ডাকাতি সে তো মামলা করবেই। এবার যে ডাকাতি করেছে তার কাছে তো গিয়ে এফআইআর লেখাতে পারে না। যেমন মানে রাজ্য পুলিশের ডিজি, ওখানকার কমিশনার, এরা যদি ডাকাতি করে তা তাদের কাছে তো করতে পারে না, সেই জন্য আদালতে গেছে ওরা। আদালত তো মানে থাপ্পড় মেরে দিয়েছে রাজ্য সরকারকে, বুঝিয়ে দিয়েছে। তবে এন্টারটেনই করা উচিত ছিল না এই কেসটাকে, বহুদিন আগে এটাকে মিটিয়ে দিয়ে সিবিআই হাতে দিয়ে দেওয়া উচিত। এমনি সিবিআই দেওয়ার দরকার কি, এটা তো মানে স্টেট কার্ড রায় দিয়ে দিলেই হয়। মানে যেটা সব চোখের সামনে দেখা যাচ্ছে কি হয়েছে কি না হয়েছে, তদন্তের কি আছে আমি বুঝতে পারছি না। আমি আপনি হলে তদন্ত করতো, সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দিত। অন্যদিকে রাজীব কুমার তখনকার ডিজি ছিলেন যখন আইপ্যাকের ঘটনাটি ঘটে, কিন্তু তার বিরুদ্ধেও কোনো মামলা করা যাচ্ছে না তাকে, মানে তিনি এখন রীতিমতো শাসক দলের সাংসদ রাজ্যসভায়। কারণ এই দলের তো মোটামুটি দেখুন, এই যে ইমরান, ইমরান ছিল হলো সিমির প্রতিষ্ঠাতা। যত দাগি লোকজন সব এদের সাংসদ, বিধায়ক এবং এই কাউন্সিলর হয়ে বসে আছে। খুব স্বাভাবিক যে রাজীব কুমারের মতো একটা লোককে, মানে মাঝে নাটক করছিল রাজীব কুমারের সঙ্গে মমতা ব্যানার্জি গন্ডগোল হচ্ছে, তখন সবাইকে বলেছিলাম যে হতেই পারে না। মাঝে মাঝে দেখা যায় রাজীব কুমারের সঙ্গে মমতা ব্যানার্জি গন্ডগোল হচ্ছে, মাঝে মাঝে পিসি ভাইপো গন্ডগোল হচ্ছে, কিচ্ছু না, সব সেটিং কেস। তো এরকম একটা খারাপ লোককে সংসদে, এটা আমাদের দুর্ভাগ্য, একটা বিহারিকে, বাঙালিকে আর ছিল না ওদের দলে। অনেক ভালো ভালো বাঙালি নেতা আছে, টিভিতে আসে, আমি নাম বলছি না কারো, ভালো ভালো ছেলেপুলে আছে, শিক্ষিত ছেলে, তাদের জায়গা না দিয়ে এইসব বিহারি ফিহারিদের, আর এদিকে বলছে না নাকি বাঙালিদের দল। রবিবার দিন ভবানীপুরে কর্মীদের নিয়ে একটি মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে ভবানীপুরে জেতালেই হবে না, জেতার মার্জিন থাকতে হবে 60,000। ভবানীপুরে এবার মমতা ব্যানার্জির জামানত না জব্দ হয়ে যায়, প্রথমত 60,000 নাম কাটা গেছে। তারপর উনি যেভাবে বিহারি, মারোয়াড়ি এটসেট্রা এদের গালাগাল দিয়েছেন গত 5 বছর, তাতে কিন্তু ওখানে সব বাঙালি ভোটার আছে, তারা কেউ ভোট দেবে না আমার ধারণা। আর ওখানকার যে বাঙালিরা আছে তারা তো ফেড আপ। আপনি গতকাল দেখেন না, টিভিতে বেরিয়েছে, ওদের লোকাল লোকেরা বলছে যে মমতা ব্যানার্জি ওখানে থাকার জন্য তাদের 1 কিলোমিটার ঘুরে তাদের বাড়ি থেকে বেরোতে হয়। পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে, এই করে দিচ্ছে, ওরা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারছে না হাসপাতালে। বাঙালিরা ভোট দেবে না। এবার ওখানে 35টা না 40টা বাড়ি ব্যানার্জিরা কিনে রেখে দিয়েছে। ঠিক আছে, লোকজন তো দেখছে চোখের সামনে এদের অত্যাচার। ভবানীপুরে আমি বলছি যদি জামানত রাখতে পারেন মমতা ব্যানার্জি, তাহলে অনেক। যেটা তো ভুলে যান আপনি, যেটা ভুলে যান। তো শুভেন্দুবাবু জিতবে, মানে অনেক ভোটে জিতবে, এবং উনি জামানত রাখতে পারলে যথেষ্ট। থার্ড পজিশনে না চলে যান উনি। কিন্তু এই যে ভবানীপুর, এটাকে তো তৃণমূলের গড় বলা হয়, মমতা ব্যানার্জির গড়ও বলা হয়, সেখানে দাঁড়িয়ে উনি ভয় পাচ্ছেন তার মানে? তো যাদবপুর একসময় সিপিএম এর গড় ছিল, তো বুদ্ধবাবু হেরে গেছে। দমদম একসময় সিপিএম এর গড় ছিল, সুভাষ চক্রবর্তীর স্ত্রী হেরে গেছে। তো ও গড় বলে কোনো জিনিস নেই, ওটা কখনো মানুষ মানুষকে কিনে রাখতে পারে না। মমতা ব্যানার্জি ওখানকার কর্মীদের নির্দেশ দিয়েছেন ভোট হয়ে গেলেই চলে যাবেন না, লোডশেডিং করে দেওয়া হতে পারে এখানে। তো আপনার হাতে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, লোডশেডিংটা করবে কে? তার মানে আপনার গভর্নমেন্ট অফিসারদের উপর আপনার কোনো কন্ট্রোল নেই। আপনি স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের অফিসাররা আপনাকে আপনাকে রিপোর্ট করে। তা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যদি এই না যে সেন্ট্রাল বিদ্যুৎ দিচ্ছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যদি বিদ্যুৎ না দেয়, তার মানে আপনি চালাতে পারেন না, আপনার তো রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী পদ থেকে। 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে, সেই নিয়েও সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। উনি সবকিছু নিয়ে সরব হবে, বদলিও হবে। এবার এরা সব টেন্টেড লোক, যে আমার যেটুকু খবর টবর পেলাম, মানে এসব খবর আছে বোধহয় এদের কাছে, এই আপনার নির্বাচন কমিশনের কাছে, সব অনুপ্রাণিত গৃহপালিত সব অফিসার। তো সেসব খবর টবর পেয়েছি, এদের রেকর্ড টেকর্ড দেখেছে, তাই এদের সরিয়ে দেওয়া হয়েছে। সে তো সরাবেই, সেই সব লোককে দিয়ে তো আর ভোট করানো যায় না। 2011-র মতনই কি সেই একই নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হচ্ছে 2026-এর নির্বাচনকে? আমি আপনাকে বলবো না, এবার সম্ভবত আর একটু বেশি, কিন্তু আমি সব কথা আপনাকে বলবো না, সম্ভবত আরো বেশি। 2011-তে বুদ্ধবাবু যেটুকু কন্ট্রোল ছিল, এখানে মমতা ব্যানার্জি সেটুকু কন্ট্রোল থাকবে না ভোটে, আমি এটুকু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি। কেন কি আপনি আমায় এখন জিজ্ঞেস করবেন না, যখন হবে তখন আপনি দেখবেন। ঘোষণা না করে রাষ্ট্রপতির শাসন জারি করে, মানে ঘোষণা ছাড়াই রাষ্ট্রপতি শাসন জারি করে এ রাজ্যে নির্বাচন করানো হচ্ছে, এমনটা দাবি করছেন শ্রীজাত, এবং কবিতাও লিখেছেন সেই নিয়ে। আপনি সাগর থেকে পাহাড় যত বাঙালি আছে, সে বাঙালিদের গিয়ে জিজ্ঞেস করবেন। আপনি 1000টা স্যাম্পল নিন, জিজ্ঞেস করবেন শ্রীজাতর দুটো কবিতার নাম বলতে। কবিতা বলতে বলছি না, দুটো কবিতার নাম বলতে। 1% লোক বলতে পারবে না। শ্রীজাত আবার কবি, আর মানে বলা উচিত না, আর আসলে পাখি। ঠিক আছে, ও কি বললো না বললো তাতে কি এলো গেল।
মালদার 4টি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে যে পুলিশ পর্যবেক্ষককে। দেখা যাচ্ছে তৃণমূল দাবি করছে তিনি বিহারের কোনো বিজেপি নেত্রীর স্ত্রী। বলছে বিজেপি নেত্রীর স্ত্রী যদি পুলিশ পর্যবেক্ষক হয় নিরপেক্ষভাবে ভোট হবে কি করে? তাহলে এই এখানকার লাভলি এখানে যে এমএলএ আছে, তা লাভলির হাজবেন্ডকে ট্রান্সফার করে দেওয়া হোক অন্য স্টেটে। লাভলি এখানকার যে এমএলএ লাভলি আছে, মৈত্র। লাভলি মৈত্র, ওর হাজবেন্ডকে তাহলে অন্য স্টেটে ট্রান্সফার করে দেওয়া হোক। এরকম 10টা এক্সাম্পল আমরা দেখিয়ে দেবো। একাধিক জায়গায় বিজেপির প্রচারে বাধা, হামলা, মানে ভোট শুরু হয়নি তার আগে এই ধরনের ঘটনা। দেখুন, এরা তো গত 15 বছর ধরে এই কাজ করে আসছে। আপনি পঞ্চায়েত পুরসভা তো ছেড়েই দিন, নির্মমভাবে মানুষকে হত্যা করে এরা। এছাড়া এমনি যে ভোট হয় সেখানেও লোকের বাড়িতে গিয়ে ধান ফেলে দেওয়া, লোককে থ্রেট করা, এটসেট্রা। আমাদের বহু লোক, আমাদের সংগঠনের লোকজন ভয়, সবারই তো ফ্যামিলি আছে, ফ্যামিলির লোকেরা তাদের বাধা দেয়, তারা গিয়ে বুথে বসতে ভয় পায়, প্রচার করতে ভয় পায়। এখানে শুনলাম প্রচার করতে গেছে তাকে খুন করে ফেলেছে। কি দরকার ছিল? গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যদি প্রচার করতে, তো কিমের রাজত্ব চলছে, কিমের রাজত্ব চলছে। আপনি বলুন যে একটা প্রচার করতে গেছে একটা লোক, তাকে খুন করে দিয়েছে নৃশংসভাবে। তো এরপর যদি বাংলার মানুষ এদের ভোট দেয় তাহলে তো মানে আনফরচুনেট। মানে এইভাবে যদি চলতে থাকে ঠিকভাবে ভোট হবে? মানুষ কি এগিয়ে আসবে এভাবে কিন্তু ভোট দিতে? চলবে না। আমি একটা কথা বলছি, এভাবে চলবে না। আমি আপনাকে বলছি, ভোটটা প্রথমত 23 আর 29-এ হবে নাকি সন্দেহ আছে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। আর যদি হয়ও, মমতা ব্যানার্জির কন্ট্রোলে কিন্তু খুব একটা কিছু থাকবে না। তবে গ্রামে গিয়ে এরা বাধা দেবে, লোকের বাড়ির সামনে থান নিয়ে গিয়ে বসে পড়বে, যেখানে দেখবে যে হিন্দু ভোটার্সরা আছে। যেমন অলরেডি জাহাঙ্গীর ফলদার হিন্দু ভোটারদের থ্রেট করা শুরু করেছে। তো সেসব কাজ এরা শুরু করবে। রামনবমীর অনুষ্ঠান করতে চলেছেন তৃণমূলের একাধিক নেতা, মানে নেতৃত্বরা। কোথাও গিয়ে হিন্দু ভোট টানার এটা কি একটা কৌশল? ওরা কতটা হিন্দু বিরোধী সেটা মানুষ জেনে গেছে। ঠিক আছে, ভগবান রামচন্দ্রের পায়ে যদি পড়ে, উম, পাপ স্খলন হয়ে যাবে। প্রত্যেক হিন্দুর উচিত আহ, শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, মা কালী, তাকে পুজো করা। তো যদি সুমতি হয় তাহলে তো ভালো কথা। মানে আমরা চাই যে মানুষের সুমতি হোক। যেমন মানে সুমতি হোক, মানে আমরা দেখেছি বহু নেতা আমাদের, আমরা আসার পর আগে তারা এইসব পুজো টুজো করতো না, এখন তারা পুজো টুজো করছে। এটা ভালো এবং এটা মানুষের সমাজের জন্য ভালো। কিন্তু যদি ভোটের কথা বলেন, হিন্দুরা চিনে গেছে। ওরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে এবং যেভাবে দুধের গাই হিসাবে এদের ট্রিট করা হয়েছে গত 15 বছর, হিন্দুরা তো মমতা ব্যানার্জিকে চিনে গেছে। কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জি বলছেন মোদী সরকারের মাত্র দুজন কাজ করেন, একটা মোদিজি আর একটা ওর স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুই ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, স্বৈরাচারী মনোভাব নিয়ে টোটাল ভারতকে দখল করেছে গায়ের জোরে। তো ভারত যদি গায়ের জোরে দখল করতো তাহলে তো এবার তো মেজরিটি পেত। আমরা তো মেজরিটি পাইনি, আমরা তো কমে গেছে, আমাদের সিট কমে গেছে, 300 থেকে 240-এ নেমে এসেছে। তো যদি গায়ের জোরে করতাম তাহলে 300 থেকে 400 আমাদের সিট পেতাম। আমরা তো গণতান্ত্রিক মানি বলে আমাদের 300 থেকে ওটা নেমে এসছে আমাদের। আমরা এখন অন্যান্য পার্টির সাপোর্ট নিয়ে চালাচ্ছি, অ্যান্ড উই বিলিভ ইন ডেমোক্রেসি। সবাইকে সঙ্গে নিয়ে এতগুলো পার্টিকে, ভারতবর্ষের ইতিহাসে আপনি যদি দেখেন, প্রথমবার সাকসেসফুল মানে জোট সরকার সেটা চালিয়েছেন অটলজি। তার আগে মোরারজি দেশাই পারেননি, চরণ সিং পারেননি, বিশ্বনাথ প্রতাপ সিং পারেননি, চন্দ্রশেখর পারেননি, দেবে গৌড়া পারেননি, গুজরাল পারেননি। অটলজি প্রথম চালিয়েছেন। মোদিজি সেকেন্ড টাইম, মোদিজি এবার 2024-এ স্কোপ পেলেন এবং উনি কিন্তু মাইনরিটি সরকার উনি চালাচ্ছেন। কংগ্রেস কোনোদিন পারেনি। কংগ্রেস যখনই কারোর সঙ্গে চালিয়েছে 2 দিন পর গভর্নমেন্ট ফেলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ।